সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসটা শুধু একাদশ শ্রেণী না, দ্বাদশ শ্রেণী যারা পরীক্ষা না দিচ্ছে তাদের জন্য, তারাও এই ক্লাসটা দেখতে পারে। যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো। আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্র এবং তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান অধ্যায়টা আসলে অনেক বড়। আমি তোমাদের চেষ্টা করব পুরাটা আলোচনা করার জন্য। যদি না হয় তাহলে আমি পরের ক্লাসে সেটা শেষ করে দেব। আচ্ছা, যুক্তির উপাদান কি? অর্থাৎ যুক্তিতে আমরা যে শব্দ বা বাক্য, মানে যে জিনিসগুলো ব্যবহার করি যুক্তিতে, তাকে আমরা যুক্তির উপাদান বলবো। এবং উপাদানগুলো কি সেগুলো একটু দেখে একবার করে। প্রথমে আসি, পদ, বাক্য বা যুক্তি বাক্য, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ, সিদ্ধান্ত। আরো অনেক কিছু আছে। তবে আমরা যুক্তি আলোচনা করতে গেলে আমাদের আসলে এই বিষয়গুলো অবশ্যই আসবে, এবং এগুলো হচ্ছে যুক্তির উপাদান। আমরা প্রথমে আসি, পদ। পদ কি বা পদ কত প্রকার, কি? পদ হচ্ছে, পদ এর ইংরেজি শব্দ, পদ অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম এসেছে টার্মিনাস থেকে, যার অর্থ প্রান্ত বা সীমা। অর্থাৎ আমরা যে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? পদ। তাহলে পদটা কি? উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ যদি আমরা বলি রহিম হয় ভালো, তাহলে রহিম একটা পদ, ভালো একটা পদ, অর্থাৎ এটা প্রান্ত বা সীমা। তাহলে আমরা পদ বলতে কি বুঝি? অথবা যদি এইভাবে আসে, পদ কি, তখন আমরা কি বলবো? যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? পদ। পদ তাহলে কত প্রকার? পদ হচ্ছে দুই প্রকার। কি কি? উদ্দেশ্য পদ, বিধেয় পদ। এটা আমরা আলোচনাতে আসবো। তার আগে আমরা এরপর আলোচনা করব হচ্ছে বাক্য বা যুক্তি বাক্য। বাক্য কি বা যুক্তি বাক্য কি? আসলে তোমরা জানো বা ব্যাকরণে পড়ে আসছো যে বাক্য কি। বাক্য হচ্ছে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, সেটা ভাষার মাধ্যমেই হোক আর বাক্যের মাধ্যমেই হোক, তাহলে মনের ভাব যদি সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে আমরা কি বলবো? বাক্য। যেমন কাজটি করো, কিবা রহিম ভালো, এটাকে আমরা কি বলবো? বাক্য। কিন্তু এটাকে আমরা যুক্তি বাক্য বলবো না। যুক্তি বাক্য বলতে গেলে অবশ্যই যুক্তি বাক্যের তিনটি অংশ, এগুলো কিন্তু মানে আসলে তোমাদের জানা দরকার। যেমন পদ কয়টি, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। পদ কয়টি? পদ দুইটি। কি পদ? উদ্দেশ্য পদ, বিধেয় পদ। এরকম যদি বলা হয় যে যুক্তি বাক্যের কয়টি অংশ? যুক্তি বাক্যের তিনটি অংশ। কি কি? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। এটা আমরা ডিটেলস আলোচনা করব পরে। আমি এখন তোমাদের বাক্য আর যুক্তি বাক্যর পার্থক্যটা বলে দিব। তাহলে বাক্য কি? রহিম ভালো, সেটাকে যদি আমরা যুক্তি বাক্যতে পরিণত করি তাহলে সেখানে অবশ্যই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ থাকতে হবে এবং সংযোজক থাকতে হবে। অর্থাৎ রহিম হয় ভালো, রহিম ভালো, এটা কিন্তু বাক্য। কিন্তু যুক্তি বাক্য হচ্ছে রহিম হয় ভালো। এরপরে আমরা আসি উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ কাকে বলে বা উদ্দেশ্য পদ কি?
উদ্দেশ্য যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে। তাহলে রহিম হচ্ছে উদ্দেশ্য পদ, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য পদ। তাহলে রহিমটা হচ্ছে উদ্দেশ্য পদ, ঠিক আছে? কি উদ্দেশ্য পদ? রহিম। এখন হচ্ছে তারপরে আছে বিধেয় পদ, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে রহিম, উদ্দেশ্যটা হচ্ছে রহিম। রহিম সম্পর্কে কি বলা হচ্ছে? ভালো। তাহলে ভালোটাকে আমরা কি বলবো? বিধেয় পদ। তাহলে বিধেয় পদ কি? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় পদ। এরপর আসলো সংযোজক, অর্থাৎ বিধেয় উদ্দেশ্য এবং বিধেয়র যে সংযোগ ঘটায় সেটাকে আমরা কি বলবো? সংযোজক। সেটাকে আমরা কি বলবো? তাহলে এটা কি হলো? এটা হলো উদ্দেশ্য পদ, এটা হলো বিধেয় পদ, এটা হলো সংযোজক। সংযোজক। তাহলে আমরা কি বলবো? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সংযোগ ঘটানো হয় সেটাকে কি বলা হয়? সংযোজক। ঠিক আছে? তাহলে উদ্দেশ্য পদ কি, বিধেয় পদ কি, সংযোজক কি, বুঝতে পারছো? এখন আমরা আসবো আশ্রয় বাক্য কি। যুক্তি বাক্য কিন্তু তোমরা বুঝলা, যুক্তি বাক্য কি জানলা। এখন আসো আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য বলতে এটা কিন্তু আমরা একটা যুক্তি, এটা একটা যুক্তি লিখছি যে সকল ফুল হয় লাল, গোলাপ হয় ফুল, অতএব গোলাপ হয় লাল। এটা একটা এরকম যে আমরা যদি একটা অঙ্ক করতে যাই সেক্ষেত্রে যদি এরকম আছে যে a প্লাস বি হোল স্কয়ার সমান কি, তাহলে a প্লাস বি ইন্টু যদি a প্লাস বি দেওয়া হয়, যদি এভাবে গুণন করা হয় a স্কয়ার প্লাস এ বি, আবার যদি এদিকে গুণন করা হয় প্লাস এ বি প্লাস স্কয়ার, সেটাকে যদি এরকম করা হয় তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে গুণন করলাম এদিকে দিকে, আবার এটাকে গুণন করলাম এটাকে। এখন আমরা এটা কি আসলে? এটা হলো সিদ্ধান্ত। ঠিক ওভাবে আমরা ওখানে যেটা করলাম, এখানে আসলো এই আশ্রয় বাক্য, এই দুটা থেকে যেটা আসলে সেটা হলো সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্তটাতে কি থাকবে? অতএব চিহ্ন থাকবে। তাহলে এটা যদি সিদ্ধান্ত হয় তাহলে এই দুটাকে আমরা কি বলবো? এই দুটাকে বলবো আশ্রয় বাক্য। বুঝতে পারছো? এই দুটাকে কি বলবো? আশ্রয় বাক্য। এটাকে বলবো সিদ্ধান্ত। এরপরে প্রধান আশ্রয় বাক্য, অর্থাৎ আমাদের আগে বের করা দরকার, এটা একটা যুক্তি, এটা কিন্তু একটা যুক্তি। দুইটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। দুইটা কি? আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। এটাকে আমরা কি বলবো? একটা যুক্তি। এই যুক্তিতে এই উপাদানগুলো, আমরা যে উপাদানগুলো এখন মানে এখানে লিখছি সেই উপাদানগুলো এই যুক্তিতেই আছে। এখন আমরা বলবো যে তাহলে এই দুটো কি? এটা হচ্ছে আশ্রয় বাক্য এবং অতএব চিহ্ন দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে সিদ্ধান্ত। এখন এর মধ্যে আছে যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। সেটা তোমরা কিভাবে বের করবা? আচ্ছা, এরকম হবে যে আশ্রয় বাক্যে প্রধান পদ উপস্থিত থাকে সেটাকে আমরা বলবো প্রধান আশ্রয় বাক্য। যে আশ্রয় বাক্যে অপ্রধান পদ উপস্থিত থাকে সেটাকে আমরা কি বলবো? অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য জানলাম। তাহলে প্রধান পদ যেটা, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয়কে আমরা বলবো প্রধান পদ, সিদ্ধান্তের বিধেয়কে বলবো প্রধান পদ এবং সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলবো অপ্রধান পদ। কি? সিদ্ধান্তের বিধেয়কে বলবো প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলবো অপ্রধান পদ। যদি সিদ্ধান্তের যদি প্রধান পদ যে আশ্রয় বাক্যে আছে সেটাকে আমরা কি বলবো? প্রধান আশ্রয় বাক্য। তার মানে এটা কি? এটা আছে প্রধান পদটা কি? লাল। লালটা আছে কোন আশ্রয় বাক্যে? সকল ফুল হয় লাল। তাহলে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান পদ হচ্ছে গোলাপ। গোলাপটা হচ্ছে অপ্রধান পদ।
তাহলে অপ্রধান পদ যে আশ্রয় বাক্য আছে সেটাকে আমরা কি বলবো? অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে? এবং আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হলো মধ্যপদ। এই যে মধ্যপদ, আশ্রয় বাক্যে কি আছে? আশ্রয় বাক্যে ফুল আছে কিন্তু সিদ্ধান্তে ফুল নাই, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ পদের প্রতীক হচ্ছে এম, প্রধান পদের প্রতীক হচ্ছে পি, অপ্রধান পদের প্রতীক হচ্ছে এস। তাহলে এই যুক্তিটার মধ্যে আমরা কি কি পেলাম? দেখো, এই যুক্তিটার মধ্যে আমরা পেলাম প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। তাহলে এখানেই আমরা কতগুলো জিনিস জানলাম। ঠিক আছে? আর এখানে আমরা কি এর উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয়, এখানে আমরা কি পেলাম? তাহলে এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে বলি। তাহলে প্রথমে কি? পদ কি? পদের ইংরেজি প্রতিশব্দ কি? টার্ম, এসেছে টার্মিনাস থেকে এবং এর অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা, অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টির উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা পদ বলবো। এরপর আসে বাক্য বা যুক্তি বাক্য। বাক্য হলো ভাষা হচ্ছে মানুষের মনের ভাব সম্পূর্ণভাবে যেটা প্রকাশ হয় সেটা হচ্ছে বাক্য। আর যুক্তি বাক্য হচ্ছে, যুক্তি বাক্য হতে গেলে কয়টি শর্ত দরকার? 3টি শর্ত দরকার। কি কি? উদ্দেশ্য পদ, বিধেয় পদ এবং সংযোজক। এরপরে থাকলে হলো উদ্দেশ্য পদ, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য পদ, এবং মানে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয় পদ, এবং উদ্দেশ্য বিধেয়র মধ্যে যে সংযোগ ঘটানো হচ্ছে সেটাকে বলা হয় সংযোজক। এরপরে আশ্রয় বাক্য হচ্ছে একটা চুক্তির যে দুটি মানে বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, দুটি অথবা একটি অথবা একাধিক আশ্রয় বাক্য থাকতে পারে, তাকে আমরা কি বলবো? আশ্রয় বাক্য। এবং অতএব চিহ্ন দিয়ে আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত আনা হয় সেটাকে আমরা কি বলবো? সিদ্ধান্ত। এবং প্রধান পদ, প্রধান আশ্রয় বাক্য হচ্ছে প্রধান পদ যে আশ্রয় বাক্য আছে তাকে আমরা বলবো প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান পদ, অপ্রধান আশ্রয় বাক্য যেটা আছে সেটা অপ্রধান আশ্রয় বাক্য। এবং মধ্যপদ হচ্ছে আশ্রয় বাক্য আছে কিন্তু সিদ্ধান্তে নাই, তাকে বলবো। এবং সিদ্ধান্ত অতএব চিহ্ন যেটা হয় সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এখানে দেখো এমসিকিউ হিসেবে অনেক কিছুই তোমাদের আসতে পারে। এগুলো তোমরা ভালো করে আবার আমার ক্লাসগুলো বারবার দেখবা, বারবার মনে রাখার চেষ্টা করবা। পদ সম্পর্কে তোমরা জানলা, উদ্দেশ্য পদ সম্পর্কে জানলা, বিধেয় পদ জানলা, সংযোজক জানলা। আসলে পদের পরে শব্দ কি, শব্দটা তোমাদের আসলে জানা দরকার। শব্দ কি? শব্দ পদ যেরকম যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদ বলা হচ্ছে, কিন্তু শব্দ হচ্ছে আলাদা। শব্দ হচ্ছে কতগুলো বর্ণ একত্রে বসে যদি তার অর্থ প্রকাশ করা হয় তবে তাকে শব্দ বলা হয়। ঠিক আছে? তাহলে শব্দ কি? কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রে বসে যদি তার অর্থ প্রকাশ করা হয় তবে তাকে শব্দ বলে। আচ্ছা, শব্দ ব্যাকরণে অনেক ভাগে বিভক্ত করা হয় বাংলা ব্যাকরণে, কিন্তু যুক্তিবিদরা শব্দকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে পদযোগ্য, অর্থাৎ সব শব্দ মিলে যুক্তিবিদ্যায় 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ মানে আসলে এই কথাটার মধ্যে এই সংজ্ঞাটা লুকে আছে, পদযোগ্য শব্দ। পদ কি তোমরা কিন্তু বুঝতে পারছো যে পদ কি? পদযোগ্য শব্দ হচ্ছে যে শব্দগুলো সম্পূর্ণ মানে স্বাধীনভাবে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার হয় তাকে বলা হয় পদযোগ্য শব্দ। যেমন কি হতে পারে? রহিম, করিম, বই, খাতা, পেন্সিল। রহিম হয় ভালো, করিম হয় ভালো, বইটি হয় লাল, ব্যাগটি হয় সাদা,
এরকম মানে স্বাধীনভাবে যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদযোগ্য। পদযোগ্য মানে কি? অর্থাৎ পদ হওয়ার যোগ্যতার যে শব্দের আছে তাকে পদযোগ্য শব্দ বলা হয়। তাহলে পদযোগ্য শব্দ কি? যে পদের মানে যে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে মানে পদ পদ উদ্দেশ্য এবং বিধেয় পদ হিসেবে যে শব্দ গুলো ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? পদযোগ্য শব্দ। যেমন পরীক্ষাতে কিন্তু তোমাদের এভাবে আসতে পারে যে পদযোগ্য শব্দ কি কিংবা পদযোগ্য শব্দ কোনগুলা। বহু নির্বাচনের প্রশ্নতে কিন্তু আসতে পারে যে শব্দ কত প্রকার? শব্দ 3 প্রকার। পদযোগ্য শব্দ কোনগুলো? পদযোগ্য শব্দ হচ্ছে মানুষ, বই, খাতা, পেন্সিল, রহিম, করিম, এগুলো যেগুলো আর কি পদ হওয়ার যোগ্যতা আছে তাকে আমরা কি বলবো? পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য বলতে কি? মানে পদ যোগ্য অর্থাৎ সহ মানে আরেকটা শব্দ অবস্থান করে তারপর সেটা পদযোগ্য হয়, সেটাকে কি বলা হচ্ছে? যে সহপদযোগ্য হচ্ছে শব্দ। কিরকম? টি, টা, খানা এগুলোকে কি বলা হচ্ছে? পদযোগ্য সহপদযোগ্য শব্দ। যেমন মানুষ, মানুষ আছে তার সাথে কি হচ্ছে? মানুষটি হয় ভালো, কিন্তু টি কিন্তু শুধু শুধু পদযোগ্য হয় না। টি হয় ভালো, টি হয় খারাপ, খানা হয় ভালো, খানা হয় খারাপ, এগুলো কোনো সব কি হয়? পদ হচ্ছে কিংবা বাক্য হচ্ছে? অবশ্যই না। কারণ বাক্য মানে পদ হতে গেলে সেটা উদ্দেশ্য এবং বিধেয় হিসেবেই ব্যবহৃত হবে। তো এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করলো না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো না যে টি হয় ভালো, টি হয় খারাপ, খানা হয় ভালো, খানা হয় খারাপ, এগুলো কোনো অর্থ প্রকাশ করে না। তাহলে শুধু শুধু টি বা টা পদযোগ্যও নয়, পদ নিরপেক্ষও নয়। তবে যদি কোনো শব্দের সাথে টিকে যোগ করা হয় তখন সেটা পদযোগ্য শব্দ হচ্ছে। তাহলে মানুষটি হয় ভালো, মানুষটি হয় খারাপ, মানুষটি হয় লম্বা, মানুষটি হয় খাটো, এরকম। ব্যাগটি হয় কালো, ব্যাগটি হয় সবুজ, এইরকম আর কি। তাহলে যদি পরীক্ষাতে এরকম আসে যে সহপদযোগ্য শব্দ কোনগুলো, তাহলে তোমরা কি দিবা? টি, টা, খানা এগুলো যে যুক্ত হয়ে যে শব্দ গঠন হয় সেটাকে আমরা পদযোগ্য শব্দ বলবো। এরপর আসলো কি? পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ মানে কি? মানে কখনোই পদ হওয়ার যোগ্যতা নাই, সেটাকে কি বলা হয়? পদ নিরপেক্ষ। অর্থাৎ এটা কখনো পদ হিসেবে ব্যবহৃত হবে না। যেমন এরকম হতে পারে উফ, ইস, আ, এগুলো কখনো পদ হয় না। উফ হয় ভালো, ইস হয় ভালো, আ হয় ভালো, এগুলোকে কোনো পদ হতে পারে না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? পদ নিরপেক্ষ শব্দ। এরপর আসি হচ্ছে পদের ব্যক্তার্থ এবং জাতার্থ। পদের ব্যক্তার্থ কি? পদের জাতার্থ কি? পদের ব্যক্তার্থ হচ্ছে, ব্যক্তার্থ অর্থ আমি কিন্তু তোমাদের আসলে যে নতুন নতুন শব্দগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের ক্লাসে শেখাই এবং প্রত্যেকদিন একবার করে ধরি এবং অর্থটা কি বোঝাচ্ছে সেটাও বলি। যেমন ব্যক্তার্থ হচ্ছে, পদের ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ। অর্থাৎ যদি মানুষ একটা পদ হয়, যদি বলা হয় সকল মানুষ, তাহলে হবে পরিমাণ। সকল মানুষ, কিছু মানুষ, বেশি মানুষ অথবা কম মানুষ, এটাকে কি বলা হচ্ছে? পরিমাণ। তাহলে এটা পদের যেটা পরিমাণ বোঝায় সেটাকে বলা হয় পদের ব্যক্তার্থ। জাতার্থ হচ্ছে যে পদের গুণ উপস্থিত থাকে তাকে বলা হয় পদের জাতার্থ। তাহলে আমরা এই জায়গাতে পদের ব্যক্তার্থ অর্থাৎ মানে
পরীক্ষাতে আসার মতো এইটা আছে যে পদের ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। অর্থাৎ আমি যদি জীব দিই, জীবের ক্ষেত্রে জীবের কি আছে, জীবের জীবন আছে, মানে যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলতেছি। তাহলে সেক্ষেত্রে জীবের পরিমাণ কি হবে, জীব যদি হয় 1000, তাহলে জীবের কি আছে, জীব বৃত্তি, জীব বৃত্তি আছে। তাহলে যদি হয় 1000, জীব থেকে যদি মানুষ আনা হয় তাহলে মানুষ কি হবে, মানুষ, জীব থেকে মানুষ যদি আনা হয় মানুষ অবশ্যই কমে যাবে। জীব থেকে মানুষ আসলে মানুষ হবে কত, 500। মানুষের কি আছে, জীব বৃত্তি আছে, আর কি আছে, আর আছে বুদ্ধি বৃত্তি। বুদ্ধিবৃত্তি অর্থাৎ এটা হচ্ছে যত আস্তে আস্তে এদিকে কমতেছে, এটা কমতেছে, এটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে একটা ছিল, এখানে 2টা হলো। যদি সভ্য মানুষ বলা হয় তাহলে কি হবে, সভ্য মানুষ হলে, সভ্য মানুষ অবশ্যই কম হবে। তাহলে সভ্য মানুষ যদি 100 হয় তাহলে এই ক্ষেত্রে সভ্য মানুষের অবশ্যই জীব বৃত্তি থাকবে, জীব বৃত্তি থাকবে, বুদ্ধি থাকবে এবং হচ্ছে সভ্যতা থাকবে। তাহলে এটা কি, এটা আস্তে আস্তে বাড়তেছে, এটা আস্তে আস্তে কমতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, যে পদের ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, এটা তোমরা চিত্র রেখে প্রকাশ করো। এটা আরো একটু আলোচনা ডিটেলস করা দরকার ছিল। আমি ঠিক কালকে মানে এর পরের যে ক্লাসটা নিব সেই ক্লাসে এই অধ্যায়ে আরো কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।